ছিল, হ্যাঁ একটা ছিল 4.27, 4.27টা কি পুরোটাই হয়েছে তার আগের দিন? আচ্ছা একটু সবার থেকে, বাবা এত মোটা মোটা কেন করছে, দাঁড়া দাঁড়া, 4.27, আচ্ছা ঠিক আছে, ওটা তার আগের দিনে ছিল। কিন্তু সেটাও সবার হয়েছে কিনা আমি একটু জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি। তো তার আগের দিনটা ছিল কাই ইকুয়াল টু এ থ্রি আই 4। আচ্ছা এটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট তো সবার বেরিয়ে গেছে, এ ইকুয়াল টু 1/5, এটা কিছু বলছি না আমি। এরপরেরটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু, কারোর কোথাও হ্যাঁ মানে যদি না হয়ে থাকে তাহলে সেটা বলিস, ঠিক আছে? আচ্ছা এক্সপেকটেশন, হ্যাঁ হ্যাঁ ওটা পাঠিয়েছিলি, হ্যাঁ। এক্সপেকটেশন ভ্যালু, এগুলো সবার হয়ে গেছে? ও ওকে ওকে, ঠিক আছে এইটা হয়েছে তো, এই পার্টটা পুরোটা হয়েছে তাই তো? ওকে। ও, এই পার্টে সি আর ডি, সিগমা এস এক্স, সিগমা এস ওয়াই, সিগমা এস জেড, মানে কারণ না হলে পরে বল, কারণ এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিগমা এস এক্স, সিগমা এস ওয়াই, সিগমা এস জেড এগুলো হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যাটিস্টিক্যালের, কি বলে স্ট্যাটিস্টিক্স এর যে ফর্মুলা, এই জিনিসটা দিস ইজ ইকুয়াল টু এস এক্স স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু মাইনাস এস এক্স এর এক্সপেকটেশন ভ্যালুর স্কোয়ার। আর এস এক্স এর ম্যাট্রিক্স আমরা জানি, সেটা এখানে ইউজ করতে হবে, এস এক্স ইকুয়াল টু এইচ কাট বাই টু 1001, তাই না? 10, এই না উল্টো লিখছি, হুম দাঁড়া ভুলে যাচ্ছি তো আমি নিজেই, 0110 কি, হ্যাঁ 0110, রাইট। হ্যাঁ এইটা তো তার এস এক্স এর স্কোয়ার হচ্ছে সেইটা, আর এখানে এই স্টেটটা আমরা জানি, এই স্টেটটার রেসপেক্টে এইগুলো সব বার করতে হবে, এরকম করেই তিনটে বেরোবে। আর জেনারেলাইজড আনসার্টেনটি প্রিন্সিপালের সঙ্গে এটা ম্যাচ করছে কিনা, জেনারেলাইজড আনসার্টেনটি প্রিন্সিপালের ফর্মুলাটা ছিল সিগমা এ স্কোয়ার সিগমা বি স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু, ওই ছিল কমিউটেটেড ছিল, এ বি কমিউটেটর, তার এক্সপেকটেশন ভ্যালু, তারপর কি ছিল রে, এইচ কাট বাই টু আই, এইচ কাট বাই টু আই ছিল, তার হোল স্কোয়ার ছিল নাকি? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা ছিল। তো এটাই এখানে হোল্ড করছে কিনা এস এক্স এস ওয়াই এস জেড এর ক্ষেত্রে, বুঝেছিস? এগুলো একটু, এটা এরকম ভাবে করলেই চলে আসবে, যদি না আসে তাহলে একটু ক্যালকুলেশনটা চেক করতে হবে। আচ্ছা এটা দিয়েছিলাম, তারপরে আমি দিয়েছিলাম মনে হচ্ছে এইটা 4.30টা দিয়েছিলাম নাকি, 4.30 এস আর, হ্যাঁ ও স্পিন ওয়ান। আচ্ছা এটা কি এস আরটা কি সবার এসছে? না এলে বল কিন্তু। এস আর এ, এস আরটা বার করতে হবে, আর ক্যাপের জায়গায় এইটা করতে হবে, আই ক্যাপ সাইন থিটা কস ফাই, সাইন থিটা সাইন ফাই কে কস থিটা, তারপর হ্যাঁ না, ও এটা আমি দেবো এটা এটা দেবো, হ্যাঁ এটা তো দেবো দেবো ভেবেছিলাম, এটাকে আমি দিইনি।
ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ মানে বক্তব্যটা হচ্ছে এই যে আমরা এস এক্স, এস ওয়াই, এস জেড এই তিনটে অপারেটরের আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর এসব বার করেছি। এবার এস এক্সটা অ্যাকচুয়ালি কি? এস এক্স হচ্ছে একটা পার্টিকুলার ডিরেকশনে স্পিনের কম্পোনেন্ট, হ্যাঁ, এস ডট আই। এবার এস ওয়াইটা কি? এস ডট জে, এরকম করে। তো আমার যদি একটা আরবিট্রারি এস আর, এইটা যদি, এটার যদি আমি আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর বার করতে চাই, সেটার মানে জেনারেল ফর্মটা, যেটা পাওয়ার পরে আমি এই এই পার্টিকুলার এস এক্স, এস ওয়াই, এস জেড সব বার করতে পারবো। মানে যে কোনো আরবিট্রারি ডিরেকশনে স্পিনের প্রজেকশনের, স্পিনের প্রজেকশনের যে অপারেটর, সেইটার আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, মানে আরবিট্রারি ডিরেকশনটা, ঠিক আছে? তো সেইটা যদি করতে হয় তাহলে হচ্ছে তোকে ওই এস ডট আর, মানে ও এস ডট, এস ডট আর মানে আর ডিরেকশনে স্পিনের প্রজেকশন বের করতে গেলে এস এর সঙ্গে আর ক্যাপের প্রজেকশন নিতে হবে। এবার সেই জিনিসটা হচ্ছে এস এক্স সাইন থিটা কস ফাই, এস ওয়াই সাইন থিটা সাইন ফাই, এস জেড কস থিটা। এবার এস এক্স এর ম্যাট্রিক্স বসাতে হবে, এস ওয়াই এর ম্যাট্রিক্স বসাতে হবে, এস জেড এর ম্যাট্রিক্স বসাতে হবে। বসিয়ে তাহলে টোটাল একটা 2x2 ম্যাট্রিক্স পাবি, সেইটার আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর বার করতে হবে। এইটা হচ্ছে এইটা, এটা দিয়েছি তো মনে হচ্ছে আমার, আবার ভুলেও যেতে পারি, জানকে। ঠিক আছে, এইটা হচ্ছে এই, যেগুলো দিচ্ছি সেগুলো করবি, করে করে যে যেখানে আটকে যাবে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি, আমি মোটামুটি 7 দিনের মধ্যে অবশ্যই উত্তর দেব। আচ্ছা, পেন ট্যাপটার মনে হচ্ছে কিরকম একটা গন্ডগোল করছে। আচ্ছা, তারপরে দিয়েছিলাম স্পিন ওয়ান পার্টিকেল। স্পিন ওয়ান পার্টিকেলের এস এক্স, এস ওয়াই, এস জেড এইসব বার করতে হবে, এস এক্স, এস ওয়াই, এস জেড। আচ্ছা, তো আমরা স্পিন হাফের সময় কি করেছিলাম? এমএস এর ভ্যালুগুলো বের করেছিলাম, মাইনাস হাফ অ্যান্ড প্লাস হাফ। তাহলে এটার ক্ষেত্রেও তাই করতে হবে, প্রথমে এমএস এর ভ্যালু বার করতে হবে, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান। তারপর আমরা কেটটা লিখেছিলাম হাফ, হাফ এবং হাফ, মাইনাস হাফ, বেসিস এটা কিন্তু, ঠিক আছে? তাহলে এখানেও তাই করব, ওয়ান, 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 জিরো, ওয়ান, মাইনাস ওয়ান। তাহলে এখানে হলো তিনটে বেসিস, তার মানে স্পিন ওয়ান পার্টিকেলের ক্ষেত্রে স্পিনগুলো যেই স্পেসে থাকে তার স্পিন ডাইমেনশন হচ্ছে 3, আর স্পিন হাফ পার্টিকেলের ক্ষেত্রে স্পিনগুলো যে স্পেসে থাকে তার স্পিন ডাইমেনশন হচ্ছে 2। ওকে, এইবার তারপরে আমাদের একটা কলাম ম্যাট্রিক্স বার করার দরকার ছিল, সেইটাকে আমরা মানে প্রথমে যেহেতু দুটো বেসিস পেয়েছি তাই আমরা আরবিট্রারি স্টেটটাকে লিখলাম এ কাই প্লাস এবং বি কাই মাইনাস, অর্থাৎ কেটের ফর্মে লিখতে গেলে কাই কেট ইকুয়াল টু এ হাফ হাফ প্লাস বি হাফ মাইনাস হাফ। এইটা এইভাবে লেখার অর্থটা হচ্ছে যে আরবিট্রারি কেটের উপর যদি এস জেড মেজার করা হয় তাহলে এটা আইদার হাফ হাফে কলাপস করবে এবং তখন এমএস ইকুয়াল টু হাফ পাওয়া যাবে, এই যে এমএস, এবং তার প্রবাবিলিটি হচ্ছে মড এ স্কোয়ার, কিংবা এটা হাফ মাইনাস হাফেও কলাপস করতে পারে, তখন এমএস ইকুয়াল টু মাইনাস হাফ পাওয়া যাবে এবং তার প্রবাবিলিটি হচ্ছে মড বি স্কোয়ার, এবং মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানেও তাই আরবিট্রারি কেটকে এইভাবে লেখা যাবে এ বি সি, যেখানে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস মড সি স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, এরপরে স্টেপটা হচ্ছে
মানে এই এই ব্যাপারটা করে, এটা হচ্ছে একদম মানে ফ্রম থিওরি। এইবার আমি ম্যাট্রিক্সটাকে এমন ভাবে কিভাবে লিখতে পারি যাতে আর কি জিনিসটা দেখতে ভালো হয় এবং ক্যালকুলেশন গুলো একটু সুবিধাজনক হয়, সেইটা এইভাবে লিখতে পারি। আমি যদি হাফ হাফ এটাকে 1-0 লিখি এবং হাফ, এগুলো সবটাই কিন্তু আমার কনভেনশন, এটা আমি উল্টোটাও লিখতে পারতাম 0-1। এটা যদি আমি লিখি তাহলে আমি কাইটা পাচ্ছি ইকুয়াল টু এ বি। ঠিক আছে, তাহলে সুবিধাটা কি হলো যে আরবিট্রারি স্টেট তার এ আর বি দুটো কম্পোনেন্ট দেখে ডাইরেক্টলি আমি বলে দিতে পারবো যে আপ স্পিন পাওয়ার প্রবাবিলিটি মড এ স্কোয়ার এবং ডাউন স্পিন পাওয়ার প্রবাবিলিটি মড বি স্কোয়ার, মানে স্টেটটা দেখেই বলে দেওয়া যায়। তো এইবার এইটাই এখানেও তাহলে একই রকম হবে, তাহলে আমি 1-1 এটাকে 1-0-0 বলি, 1-0 এটাকে 0-1-0 বলি, আর 1-1 এটাকে যদি আমি 0-0-1 বলি তাহলে কাইটা হবে এখান থেকে পাচ্ছি এবার ফ্রম দিস রিলেশন কাইটা পাচ্ছি আমি এ বি বি সি। এই হচ্ছে বক্তব্য। এইবার এরপর হচ্ছে সেই একদম এক্স্যাক্টলি যেভাবে পরপর এস জেড এবং বিভিন্ন জিনিসপত্র এসেছিল, অর্থাৎ এবার তোকে সেই রিলেশনগুলো সব লিখতে হবে। এস স্কোয়ার এস এম ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার এস এস প্লাস 1 এস এম, তারপর এস ইকুয়াল টু 1, সেই ভ্যালুগুলো এখানে বসাতে হবে। ঠিক আছে, এস ইকুয়াল টু 1 এবং এম এর ভ্যালু +1 -1 আর 0, তো সেইটা এখানে তোকে বসাতে হবে, বসাতে হবে বলতে তোকে প্রত্যেকটা স্টেটের জন্য এটা লিখতে হবে আর কি। এস স্কোয়ার 1-1 কি হচ্ছে, এস স্কোয়ার 1 0 কি হচ্ছে, এস স্কোয়ার 1 -1 কি হচ্ছে, তারপর তোকে লিখতে হবে এস জেড 1-1 1-0 1 -1, এগুলো কোনোটাই স্টেপ জাম্প করবি না, কারণ অন্তত মানে শুরুর দিকে স্টেপ জাম্প করলে মাঝখানে কনসেপচুয়াল ফাঁক থেকে যেতে পারে, তাই সেটা যাতে না থাকে সেটা ইম্পর্টেন্ট। এমনি দেখে মনে হলো ইনটুইটিভলি অনেকে অনেক সময় অঙ্ক করে, সেটা ভালো, কিন্তু সেটা মানে শেখার শুরুর দিকে সেটা না করাটাই ভালো। আচ্ছা, তারপর হচ্ছে এস প্লাস মাইনাস, এইটা মানে ক্যালকুলেশনটা আমি করে দিচ্ছি না, আমি জাস্ট ব্যাপারগুলো বলে দিচ্ছি। মাইনাস এম এম প্লাস মাইনাস 1 এস এম প্লাস মাইনাস 1, এখানেও তোকে এস প্লাস মাইনাস করে 1-1, তার মানে এস এর ভ্যালু জানিস এম এর ভ্যালু জানিস, এবার জাস্ট পরপর বসিয়ে দিতে হবে। এস প্লাস মাইনাস 1-0 এস প্লাস মাইনাস 1 -1 হয়ে গেল। এইবার এখানে বেসিক্যালি এবার এবার আমরা তো এই তিনটে তো আমরা জেনে গেছি, 1-1 1-0 আর 1 -1, এগুলো আমরা জেনে গেছি যে ম্যাট্রিক্স ফর্মে এগুলো এইরকম হচ্ছে। তাহলে এইবার তোকে পরপর বেসিক্যালি তুই এখানে এতগুলো ম্যাট্রিক্স ইকুয়েশন পাচ্ছিস, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ম্যাট্রিক্স ইকুয়েশন পাচ্ছিস, সেইগুলোকে সলভ করে এস জেড এস এক্স এস ওয়াই এই তিনটে বেরোবে। এইটা হচ্ছে গিয়ে এই প্রবলেমটাতে জানতে চাওয়া হয়েছে। বুঝেছিস? বল। হুম হুম হ্যাঁ, তখন তার ভ্যালু চেঞ্জ হবে, এমনি প্রবলেম নয়, মানে ওটা ভুল নয়,
কিন্তু ওটা আনকনভেনশনাল হলো আর কি। এমনি মানে অঙ্ক হিসাবে ওটা ভুল না, ঠিক আছে, কিন্তু কথাটা না না শোন, ধরাটা কিছু অসুবিধা নেই, কিন্তু মানে সমস্যাটা কোথায় বলতো, হ্যাঁ তুই যেটা বলি যেমন মনে কর এস জেড, মানে আমি বলতে চাইছি ওয়ান ওয়ান, এই ওয়ান ওয়ান না, হাফ হাফ, এটাকে ধর কেউ যদি জিরো ওয়ান ধরে, ঠিক আছে, আর হাফ মাইনাস হাফ এটাকে যদি কেউ ওয়ান জিরো ধরে, ঠিক আছে, ধরতেই পারে, কোনো অসুবিধা নেই। তার ক্ষেত্রে এস জেডটা আসবে এইচ কাট বাই টু, আই থিঙ্ক এটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো জিরো আসবে তার ক্ষেত্রে, ঠিক আছে। আর কেউ যদি অন্যরকম ধরে তাহলে তার ক্ষেত্রে আসবে এইচ কাট বাই টু ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো, ঠিক আছে। এমনি মানে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম হিসাবে এটা ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম হিসাবে এটার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু এবার যদি বিভিন্ন লোকে নিজের মতন ধরা স্টার্ট করে তাহলে তোর স্ট্যান্ডার্ড ফর্ম পাওয়া মুশকিল। এস জেড একজন সায়েন্টিস্ট একরকম বললো, আরেকজন আরেক রকম বললো, সেই জন্য একটা মানে এটা এই জন্যই বারবার বলছি, কিছু কিছু জিনিস যেমন এইটা তোর ডেফিনেশন, এই পার্টটা ডেফিনেশন, কিন্তু এটা পুরোটাই কনভেনশন, বোঝা গেল। ইনফ্যাক্ট এটা এতটা সহজ, ওয়ান জিরো জিরো না করে একটা আরবিট্রারি এবিসি ধরেও কিন্তু করা যেত, তখন সেটা আরো খারাপ দেখতে হতো, আর কিছুই না। তো এমনি এটা ভুল নয় অবশ্যই, কিন্তু কনভেনশনটা ফলো করা উচিত। কনভেনশনটা হচ্ছে যে যেটা সব থেকে হাইয়েস্ট ভ্যালু অফ এমএস সেটাকে মানে ওয়ান জিরো জিরো ধরা, এটা হচ্ছে কনভেনশন, ঠিক আছে। হুম, ওকে। আর কেউ কিছু জিজ্ঞেস করবি? আর কিছু কি দিয়েছে? আর তো কিছু দিইনি মনে হচ্ছে, তবে আজকাল একটু দিয়ে দিই। উম, ও আচ্ছা, মনে পড়েছে। ওটা আমি, ও আগের দিন একটা অন্য বই থেকে দিয়েছিলাম, তাই আমি খুঁজে পাচ্ছি না ওটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়লো, ঠিক আছে ঠিক আছে, আমি বলছি বলছি, দাঁড়া দাঁড়া বলছি। ওয়েট, আচ্ছা কঠিন তো বটে, কঠিন কঠিন অঙ্কই তো দিচ্ছি। হ্যাঁ বল। কিছু কিছু বেরিয়েছে, কিছু কিছু বেরোচ্ছে না। আচ্ছা দাঁড়া, এক মিনিট দাঁড়া, পেয়ে যাবো। স্ক্রিনের প্রবলেম। ইয়েস, পেয়েছি। হ্যাঁ আগের দিন দিয়েছিলাম। ও আচ্ছা, এইবার আমি খুঁজে পেয়েছি। হুম, এস ডট এন দিয়েছিলাম, এনটা আরবিট্রারি, বুঝতে পেরেছি। ওকে, এস ডট এন, হ্যাঁ বুঝেছি। আচ্ছা এখানে তোদের দুটো আইগেনকে, ঠিক আছে, ওটা এস ডট আর এস ডট এন একই ব্যাপার। অ্যান্সারটা একটা তোদের এসেছে cos থিটা, cos থিটা বাই টু ই টু দা পাওয়ার আই ফাই সাইন থিটা বাই টু, আরেকটা এসেছে মাইনাস সাইন থিটা বাই টু ই টু দা পাওয়ার আই ফাই cos থিটা বাই টু, ঠিক আছে, এই দুটো এসেছে এস ডট এন এর আইগেন গেট, তাই তো। এইবার আচ্ছা,
এটা কিন্তু একদম খুবই জেনারেল ফর্ম, এবং এটা তোরা একটুখানি sx sy sz এর ক্ষেত্রে ব্যাপারটা ম্যাচ করছে কিনা সেটা তোরা একটু নিজেরা বসিয়ে দেখে নিতে পারিস। মানে আমি বলতে চাইছি যে আই ক্যাপের ক্ষেত্রে যেমন ধর থিটা আর ফাই এক্স ওয়াই জেড, আই ক্যাপ মানে হচ্ছে এদিকে। ওকে, তো আই ক্যাপের ক্ষেত্রে যেমন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আর ফাই ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক আছে, তো সেইটা আমি যদি এখানে বসাই তাহলে মানে ফর এস এক্স আর কি, আইগেনকেটটা হবে cos 45 মানে 1/√2 e to the power i phi মানে e to the power 0 sin 45 1/√2, আর অন্য আইগেনকেটটা হবে -1/√2 1 ইন্টু 1/√2। ঠিক আছে, তো এটাই আমরা পেয়েছিলাম। মানে এটা জেনারেল থিওরিটা ডেভেলপ করা হলো। আগে আমরা ইন্ডিপেন্ডেন্টলি এস এক্স এস ওয়াই এস জেড এই সমস্ত সলভ করছিলাম, তো সেটাকে ইউজ করে মানে সেই এস এক্স এস ওয়াই এস জেড কে ইউজ করে আমরা আরবিট্রারি ডিরেকশনে আইগেনকেট গুলো বার করলাম। নেক্সট কোশ্চেনটা দেওয়া ছিল যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ মেজারিং এস জেড ইকুয়াল টু -h²/2। এই স্টেটের মানে কোনো একটা আরবিট্রারি স্টেট, মানে আরবিট্রারি স্টেট না সরি, এই প্লাস এবং মাইনাস এর উপরে যদি এস জেড মেজার করা হয় তাহলে -h²/2 পাওয়ার প্রবাবিলিটি কত? এটার উপর যদি এস জেড মেজার করা হয় এবং এইটার উপরে যদি এস জেড মেজার করা হয়, যেহেতু প্লাস বা মাইনাস এটা কেউই এস জেড এর আইগেনকেট নয়, তাই মেজার করার ফলে এটা নিশ্চয়ই 10 কিংবা 01 এর মধ্যে কোনো একটাতে কলাপস করবে। তাহলে তার মানে 01-এ কলাপস করলে -h²/2 পাবো। তাহলে আমাকে জানতে হবে যে এই প্লাসটাকে এদের টার্মে ভেঙে লিখলে 01-এর কোএফিসিয়েন্টটা কত হয়। আমার প্লাস স্টেটটা আছে cos θ/2 e to the power i phi sin θ/2। সুতরাং এটাকে আমি লিখতে পারি cos θ/2 10 plus e to the power i phi sin θ/2 01। তার মানে -h²/2 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে e to the power i phi sin θ/2 এর মড স্কয়ার অর্থাৎ sin স্কয়ার θ/2। এইটা হচ্ছে প্রবাবিলিটি। মানে যদি প্লাসের উপর মেজার করি তাহলে এইটা প্রবাবিলিটি, এবং সিমিলারলি যদি মাইনাসের উপর মেজার করি তাহলে -h²/2 পাওয়ার এমএস হবে না এটা, এইটা পাওয়ার প্রবাবিলিটি হবে, মাইনাসটা কি ছিল, মাইনাসে নিচে এইটা ছিল, তার মানে cos স্কয়ার θ/2। এইটা হচ্ছে -h²/2 পাওয়ার প্রবাবিলিটি হলো। এবার তারপরে কি আছে, অ্যাজিউমিং, ও আচ্ছা, টাইম ইভলিউশন। Assuming the eigenvectors of the spin calculated correspond to t equal to 0, তার মানে এরা যদি t equal to 0 তে এইরকম হয় তাহলে টাইম ডিপেন্ডেন্ট ইভলিউশনটা কি হবে? এটা খুব সহজে লেখা যায় যদি আমি এইটা দেখি। ঠিক আছে, এই প্লাসটা এটা অ্যাকচুয়ালি কি বলছে, এটা at t equal to 0। তো if this is a function of t, তাহলে as a function of t, তাহলে এটাকে কি করতে হবে, cos θ/2 থাকবে
1 0 থাকবে। তার সঙ্গে আমি বলেছিলাম যে ওই ধরে নিবি দুটো এনার্জি ই প্লাস আর ই মাইনাস, ঠিক আছে, মানে স্পিনটা যদি এইচ কাট বাই 2 হয় স্পিন আপ, তাহলে তার এনার্জিটা ই প্লাস, আর যদি মাইনাস এইচ কাট বাই 2 হয় তাহলে তার এনার্জিটা হচ্ছে ই মাইনাস। তাহলে এটা তো এখানে ডাইরেক্ট বসিয়ে দিলেই হবে, ই টু দ্য পাওয়ার মাইনাস আই ই প্লাস টি বাই এইচ কাট প্লাস ই টু দ্য পাওয়ার আই ফাই সাইন থিটা বাই 2 0 1 ই টু দ্য পাওয়ার মাইনাস আই ই মাইনাস টি বাই এইচ কাট। এবং প্রসঙ্গত ই প্লাস আর ই মাইনাসের ভ্যালুটাও আমরা জানি, এইচ কাট বাই 2 এটা হচ্ছে এমএস এর ভ্যালু, তাই তো, মানে এস জেড এর ভ্যালু, এস জেড এর ভ্যালু হচ্ছে এইচ কাট বাই 2। তো লার্মার প্রিসিশন যখন আমরা আগের দিন স্টাডি করছিলাম তখন আমরা অলরেডি ই প্লাস আর ই মাইনাস বার করেছিলাম, তাই না, মনে পড়ছে? হ্যামিল্টনিয়ান হচ্ছে মাইনাস মিউ ডট বি, এবং মিউটা হচ্ছে ওই গাইরোম্যাগনেটিক রেশিও ইউজ করে মিউ ইজ ইকুয়াল টু মাইনাস গামা, মানে মিউ ইজ ইকুয়াল টু গামা এস, তাহলে গামা এস ডট বি। এবার যদি জেড কম্পোনেন্ট মানে ম্যাগনেটিক ফিল্ডটা যদি জেড ডাইরেকশনে থাকে তাহলে এই ব্যাপারটা দাঁড়াচ্ছে মাইনাস গামা এস জেড বি নট। সো দিস ইজ মাই হ্যামিল্টনিয়ান। সুতরাং এনার্জি আইগেন ভ্যালুগুলো কি হবে? ই প্লাস মাইনাস উইল বি ইকুয়াল টু মাইনাস প্লাস গামা বি জিরো এইচ কাট বাই 2 হবে, কেননা এস জেড এর ক্ষেত্রে আইগেন ভ্যালু প্লাস মাইনাস এইচ কাট বাই 2, আর এখানে একটা মাইনাস সাইন আছে। সুতরাং আমার ই প্লাস হচ্ছে এইটা, ই প্লাস হচ্ছে মাইনাস গামা বি জিরো এইচ কাট বাই 2, আর ই মাইনাস হচ্ছে প্লাস গামা বি জিরো এইচ কাট বাই 2। তো এইটাকে, এই ভ্যালুটাকে এইখানে বসিয়ে দিলে ইউ উইল গেট ইউর ফাইনাল অ্যান্সার। এই পুরো প্রবলেমটা আমি এই জন্য করতে দিয়েছিলাম যাতে তোরা বুঝতে পারিস যে প্রত্যেকটা স্টেট টাইমের সঙ্গে সঙ্গে ইভলভ করে, ঠিক আছে। মানে আমি একটা স্টেট নিলাম, মনে কর প্লাস, এই স্টেটটা নিলাম, তারপর এটা আরবিট্রারি স্টেট, এবার এটার উপরে এস জেড মেজার করলাম, তখন এটা কি হলো? এটা ফার্স্ট মেজারমেন্ট 1, তখন এটা হয় আমাকে 1 0 দেবে, আর না হলে আমাকে এটা 0 1 দেবে, এবং আমি কিছু একটা রেজাল্ট পাবো, এটার জন্য এটা পাবো আর এটার জন্য এটা পাবো, তার কিছু একটা প্রবাবিলিটি থাকবে, ওই যেটা ওই কস স্কোয়ার আর সাইন স্কোয়ার যেগুলো আমরা পেলাম। এই ঘটনার 5 মিনিট পর যদি আমি আবার এস জেড মেজার করি তাহলে কিন্তু আমার রেজাল্টটা আবার সেই প্রবাবিলিস্টিকই হবে। তার কারণ এই মাঝখানের যে 5 মিনিট গ্যাপ হয়ে গেছে সেই 5 মিনিটে কিন্তু, মানে মনে কর ফার্স্ট মেজারমেন্টের পর এটা 1 0 হয়েছিল এবং আমি মেজার করে এইচ কাট বাই 2 পেয়েছিলাম। এরপর যে 5 মিনিট টাইম গ্যাপ হলো সেই 5 মিনিট টাইম গ্যাপে কিন্তু এই 1 0 স্টেটটা টাইমের সঙ্গে, মানে এটাকে ঠিক রকম ভাবে লেখাটা ঠিক নয়, আমি কাই প্লাস পেয়েছি, ঠিক আছে। কিন্তু 5 মিনিট টাইম গ্যাপে এই কাই প্লাসটা ইট উইল বিকাম এ ফাংশন অফ টাইম, এবং এটা কিভাবে ইভলভ করবে সেটা ডিপেন্ড করবে যে এটাকে আমি, মানে এটার উপর আমি কি এফেক্ট দিচ্ছি। মানে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, ঠিক আছে, যদি জাস্ট আমি একটাই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে অবশ্য টাইম ইভলিউশনটার ক্ষেত্রে এটা যেহেতু এটা স্পিন আপ অবস্থাতে আছে তাই এটার এই এনার্জিটা হবে ই প্লাস, যেটা আছে ই প্লাস, এই এনার্জিটা হবে। কিন্তু যদি আবার কোনো ফিক্সড, মানে তার মানে কি এই ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি স্পিন আপটাকে উপরের ডিরেকশনেই ধরে রাখবে, ঠিক আছে। কিন্তু এর সঙ্গে যদি আবার টেম্পারেচার থাকে তাহলে আমরা কি জানি, টেম্পারেচার মানেই হচ্ছে একটা কাইনেটিক এনার্জি অফ দিস অর্ডার। তাহলে এই টেম্পারেচারটা এই স্পিনটাকে আবার ফ্লিপ করানোর চেষ্টা করবে,
তো এই টোটাল এফেক্টের ফলে এই কাই প্লাসটা কিন্তু এই 5 মিনিটে, এবার এটা এই চেঞ্জগুলো কিভাবে হবে কেন হবে সেটার জন্য আবার তোদেরকে আরো অন্যান্য জিনিস জানতে হবে, সেই পারটারবেশন থিওরি বা আরো বিভিন্ন জিনিস, সেটা আমি মানে তার ফলে ম্যাথমেটিক্সটা আমি এক্ষুনি দেখাতে পারছি না। কিন্তু ঘটনা হচ্ছে এই 5 মিনিটে কিন্তু এই স্পিনটা আর কাই প্লাস থাকবে না, এটা এই বিভিন্ন রকম এনার্জির ফলে, এটাও একটা এনার্জি, তো তাদের ইয়ের ফলে আর কি। এবার যদি ম্যাগনেটিক ফিল্ডটা খুবই বেশি স্ট্রং হয়, টেম্পারেচার যদি খুবই কম হয়, তাহলে কিন্তু এটা কাই প্লাসই থেকে যাবে। কিন্তু যদি টেম্পারেচারটা আবার একটু বেশি হয়, তখন এটা পার্টিকুলার কাই প্লাস থাকবে না, এটা আবার একটা আরবিট্রারি স্টেটে পরিণত হবে, কমপ্লিটলি আরবিট্রারি স্টেট। এইবার তুই যদি আবার পুনরায় SZ মেজার করিস, মেজারমেন্ট 2, তখন আবার ব্যাপারটা প্রবাবিলিস্টিক হয়ে যাবে। কিন্তু যদি সঙ্গে সঙ্গে মেজার করা হয়, জাস্ট এটা পেলাম এবং মুহূর্তের মধ্যে, 5 মিনিট নয়, 1 মাইক্রোসেকেন্ড ফর এক্সাম্পল, মুহূর্তের মধ্যে যদি সেকেন্ড মেজারমেন্টটা করি, তাহলে আমি ডেফিনেটলি আবার ওই একই স্টেট পাবো। এইবার কিন্তু 100% প্রবাবিলিটি, 100% প্রবাবিলিটি সহকারে আমি আবার একই রেজাল্ট পাবো। ঠিক আছে, এবার এই যে মুহূর্তের মধ্যে, মুহূর্তটা কতটা, মানে মাইক্রোসেকেন্ড নাকি সেকেন্ড, সেইটাও আবার মানে ওটাকে অ্যাকচুয়ালি ওই কি বলে, স্পিন রিল্যাক্সেশন টাইম বলে একটা বস্তু আছে। তো ওইটা মানে এই টাইমের মেজারটাও আবার একটা ব্যাপার, যেটা তোর এই সমস্ত পার্টারবেশন মানে কি ধরনের সিস্টেম দিয়ে ডিস্টার্ব করা হচ্ছে, স্পিনটা কতটা সময় ধরে ইভলভ করছে, সেইটার উপর আবার এসব ডিপেন্ড করবে। বুঝেছিস? এই প্রবলেমটা আমি এই কারণেই করতে দিয়েছিলাম। আচ্ছা, নেক্সট, হ্যামিল্টনিয়ান। Find the energy eigenvalues, normalized eigenvectors of H. আচ্ছা, এটাতে কি সমস্যাটা হচ্ছে যে অঙ্কটা খুব বড়, এটাই কি সমস্যা হচ্ছে? তাই তো। রঞ্জন একটু ক্যালকুলেশন, মানে যাদের বড় হচ্ছে তারা একটু ক্যালকুলেশনটা চেক করিস, বুঝেছিস? ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা বের করা, সেটাই বলছি, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আমি বের করতে অ্যাকচুয়ালি বলছি না, ওটা যার অঙ্ক ভালো লাগে সে কর, ওটার সঙ্গে কোয়ান্ট, ওটা পুরোটাই ইয়ে আর কি বলে, ম্যাট্রিক্স অ্যালজেব্রা, ওটা কনসেপ্টুয়াল তেমন কোনো ব্যাপার নেই, তাই ওটা আমি বলিও নিজে করতেই হবে এমন না। আচ্ছা ফাইন, তাহলে আমরা এবার ইয়ে করি, কি নাম, স্টার্ন-গার্লাচ খুব ভেরি সিম্পল, মানে লারমারের থেকে তো সিম্পল বটেই। স্টার্ন-গার্লাচে আমি অ্যাকচুয়ালি কি করলাম, আচ্ছা লারমার প্রিসিশনে কি করেছিলাম, ফ্রি ইলেকট্রন, এটা পয়েন্ট টু বি নোটেড, কেন ফ্রি, কেননা আমরা এল এর কোনো কন্ট্রিবিউশন ধরিনি, ঠিক আছে, অনলি এস ধরেছিলাম, সুতরাং লারমার প্রিসিশনের ক্ষেত্রে আমরা ফ্রি ইলেকট্রন ধরেছিলাম। আচ্ছা, তো লারমার প্রিসিশনে কি ছিল, ফ্রি ইলেকট্রন আন্ডার ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, যার ফলে শুধুমাত্র প্রিসিশন হয়েছিল। আচ্ছা, স্টার্ন-গার্লাচে ফ্রি ইলেকট্রন পাস করবে আন্ডার নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা ঠিক আছে, তাহলে আগে ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি ধরি কিছু একটা, আচ্ছা তার আগে বলি যে এই ব্যাপারটা তোদের মনে আছে তো, যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে একটা আর কি মোমেন্ট থাকলে সেটার উপর একটা টর্ক অ্যাপ্লাই হয় এবং শুধুমাত্র রোটেশন হয়, আর নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড থাকলে একটা ফোর্স অ্যাপ্লাই হয়, যে ফোর্সের ভ্যালু হচ্ছে গ্র্যাড অফ মিউ ডট পি। ঠিক আছে, এইটার ফলে দেয়ার ইজ আ ট্রান্সলেশনাল মোশন, এটা তোদের ওই ম্যাগনেটোস্ট্যাটিক্সে ছিল, এটা মানে গ্রেডিয়েন্টটা নন জিরো হতে হবে, মিউ ডট বি সেটার গ্রেডিয়েন্ট সেটা নন জিরো হতে হবে, এবং সেটা তখনই নন জিরো হবে যদি ম্যাগনেটিক ফিল্ডটা নন ইউনিফর্ম হয়, এবং
এই ফোর্সের ফলেই স্পিনগুলোর ট্রান্সলেশনাল মোশন হবে, না হলে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হলে শুধুমাত্র রোটেশনাল মোশন হবে। যাই হোক, আচ্ছা, নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, সুতরাং আমাকে আগের বারে আমি বি ধরেছিলাম বি নট কে ক্যাপ, তো এটা ইউনিফর্ম ছিল। এবারে আমাকে বি ধরতে হবে, কিছু একটা ঢুকিয়ে নিতে হবে সঙ্গে, বি নট প্লাস আলফা জেড কে ক্যাপ। এই হয়ে গেল আমার নন ইউনিফর্ম, অর্থাৎ জেড চেঞ্জ হলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু চেঞ্জ হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে যে শুধু এটাকে আমরা বি ধরতে পারবো না, বিকজ এইটাকে যদি শুধু বি ধরি তাহলে অবভিয়াসলি আমার ডাইভারজেন্স বিটা 0 আসবে না, একটা কি থাকবে, একটা আলফা থেকে যাবে। তাই ডাইভারজেন্স বিটা যেহেতু 0 হতেই হবে, সুতরাং এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে ম্যাগনেটিক ফিল্ড কখনোই B0 প্লাস আলফা জেড এরকম হয় না, তার সঙ্গে ডেফিনেটলি আরেকটা কম্পোনেন্ট ঢোকাতে হবে। এটা যে কোনো রকমই ঢোকানো যায়, আমরা ডাইভারজেন্স বিটাকে 0 সেট করতে চাই, তাই আমরা একটা মাইনাস আলফা এক্স আই ক্যাপ ঢুকিয়ে নিই। তাহলে কি হবে, ডেল ডেল জেড করলে প্লাস আলফা হবে, আর ডেল ডেল এক্স করলে মাইনাস আলফা হবে, প্লাস মাইনাস আলফা কাটাকুটি হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ফর দিস পার্টিকুলার প্রবলেম। এই জিনিসটা এটা অন্যরকমও ধরা যেত, এটাকে মাইনাস আলফা ওয়াই জে ক্যাপ এটাও ধরা যেত, তাহলেও প্লাস মাইনাস আলফা কাটাকুটি হতো। আচ্ছা, এটাও ধরা যেত মাইনাস আলফা বাই 2 এক্স আই ক্যাপ মাইনাস আলফা বাই 2 ওয়াই জে ক্যাপ, তাহলেও মাইনাস আলফা বাই 2 মাইনাস আলফা বাই 2 প্লাস আলফা কাটাকুটি হতো। মানে অনেক রকম ধরা যেত, যার যেটা ইচ্ছা। আচ্ছা, থাক এটা। বেশ, তাহলে এবার আমরা ফোর্সটা ক্যালকুলেট করি। মিউ ইকুয়াল টু গামা এস, গামা হচ্ছে গাইরোম্যাগনেটিক রেশিও, গামা। আচ্ছা, এবার এস ডট বি, তার মানে হচ্ছে গিয়ে মাইনাস এস এক্স আলফা এক্স প্লাস B0 plus alpha z is z. Gamma s minus sx alpha x plus B0 plus alpha z sz, right? এইবার এই পুরো জিনিসটার গ্রেডিয়েন্ট, B0 plus alpha z gamma sz। আচ্ছা, y এর তো এখানে কোনো গল্প নেই, তাহলে i ক্যাপ ডেল ডেল এক্স মাইনাস গামা আলফা এস এক্স, আর হচ্ছে ডেল ডেল জেড আলফা গামা এস জেড। সো আলফা গামা যদি কমন নিই তাহলে ফোর্সটা পাচ্ছি মাইনাস এস এক্স আই ক্যাপ প্লাস
এস জেড কে ক্যাপ, এই হচ্ছে আমাদের ফোর্স। সুতরাং ফোর্সের তাহলে দুটো কম্পোনেন্ট আছে, মানে একটা ম্যাগনেটিক ফিল্ড সেটা নন ইউনিফর্ম, উপরের দিকেও নন ইউনিফর্ম এবং এপাশেও নন ইউনিফর্ম। দেয়ারফোর দুদিকেই মানে এফ এক্স এদিকেও একটা ফোর্স কম্পোনেন্ট, ওদিকেও একটা ফোর্স কম্পোনেন্ট। এফ এক্স মাইনাস আলফা গামা এস এক্স এবং এফ জেড হচ্ছে প্লাস আলফা গামা এস জেড। এবার কথাটা হলো যে এর আগের দিন আমরা লার্মার প্রিসিশনে দেখেছিলাম, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করব তখন তো অ্যাকচুয়ালি দুটো জিনিস হবে, কারণ ম্যাগনেটিক ফিল্ড থাকলেই রোটেশন হবে, তার সঙ্গে নন ইউনিফর্ম বলে ট্রান্সলেশন, তার মানে এখানে রোটেশন হচ্ছে প্লাস ট্রান্সলেশন, এই দুটো এফেক্ট হচ্ছে। এখন কথাটা হলো যে জেড অ্যাক্সিসের দিকে একটা বি নট কে ক্যাপ এই পার্টটা আছে, আর একটা আলফা জেড কে ক্যাপ এই পার্টটা আছে। বি নট এটার কিন্তু ট্রান্সলেশনে কোনো রোল নেই, তার মানে বি নটটা পুরোটাই রোটেশন হবে, আর আলফা জেড এর জন্য ট্রান্সলেশন হবে এফ জেড। আরেকটা হচ্ছে আচ্ছা এক মিনিট, আলফা জেড পোর্শনটার জন্য, ঠিক আছে, এটা আমি জাস্ট পার্ট গুলো দিয়ে লিখছি আর কি ম্যাগনেটিক ফিল্ডের। আর একটা পার্ট হচ্ছে মাইনাস আলফা এক্স কে আই ক্যাপ, সেটার জন্য ট্রান্সলেশন হবে, মানে ট্রান্সলেশন হওয়া উচিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বি নট কে ক্যাপ সেটার জন্য যে প্রিসিশনটা হচ্ছিল আগের দিন, সেখানে আমরা কি দেখলাম এক্স ওয়াই জেড, সেটা হলো যে এই পার্টটা এইখানে যে প্রজেকশনটা, সেই প্রজেকশনটা কিন্তু ফিক্সড ছিল, ঠিক আছে, মনে পড়ছে কি যে এই জিনিসটা কিন্তু টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছিল না, কেননা প্রিসিশনটা এইভাবে হবে, যেই অ্যাক্সিসের দিকে একটা ইউনিফর্ম কম্পোনেন্ট থাকবে, পয়েন্ট টু বি নোটেড হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে কিন্তু কোনো দেয়ার ইজ নো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। জেড অ্যাক্সিসের দিকে একটা ইউনিফর্ম পার্ট আছে, একটা নন ইউনিফর্ম পার্ট আছে, কিন্তু এক্স অ্যাক্সিসের দিকে শুধুমাত্র নন ইউনিফর্ম পার্ট আছে। তো যেই দিকে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড থাকবে সেই দিকের কম্পোনেন্ট কখনোই টাইমের সঙ্গে চেঞ্জ হবে না, এই পার্টটা কিন্তু ফিক্সড, নট এ ফাংশন অফ টাইম। কিন্তু বাকি যে দুটো অর্থাৎ এস এক্স এবং এস ওয়াই, এই যে দুটো কম্পোনেন্ট, সেটা কিন্তু ডেফিনেটলি টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছিল, মানে অঙ্ককোষেই পেয়েছিলাম এটা, কেননা এই ব্যাপারটা রোটেট করছে। তার মানে এস এক্স এর যে এক্সপেকটেশন ভ্যালু, ইট ওয়াজ আ ফাংশন অফ টাইম এবং ডিপেন্ডেন্সটা ছিল কস ওমেগা এল টি। ওমেগা এল হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ লার্মার প্রিসিশন, গামা বি নট, এই ছিল ভ্যালু। তো এতগুলো কথা এই জন্য বলছি কেননা যেহেতু এস এক্স এর এক্সপেকটেশন ভ্যালুটা মানে টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, ব্যাপারটা রোটেট করছে, সুতরাং আমি যদি টাইম অ্যাভারেজ নিই ওভার আ কমপ্লিট টাইম পিরিয়ড, তাহলে দিস উইল বি জিরো, মানে একটা ফুল রোটেশন ঘুরে এলে ওই যেটা হয় আর কি। এখন যখন আমি এক্সপেরিমেন্টালি কোনো একটা মানে কোনো কিছুকে অবজার্ভ করি আমরা, তখন আমরা কিন্তু অ্যাকচুয়ালি এটা সবসময় মনে রাখবি, ওই জন্য দেখবি সমস্ত ক্যালকুলেশনে যাই করি না কেন আলটিমেটলি একটা টাইম অ্যাভারেজ সবসময় ক্যালকুলেট, কিছু একটা হাবিজাবি থিওরি করলো, হঠাৎ করে লাস্টে একটা এই বসিয়ে দিল,
এই জিনিসটার মানে হচ্ছে যে এক্সপেরিমেন্টালি আমরা যখন কোনো কিছুকে দেখি তখন আমরা সবসময় একটা টাইম অ্যাভারেজ দেখি, কেননা আমরা মানে কোনো কিছু যখন মেজার করি তখন অবভিয়াসলি আমরা তো এরকম একটা 1 ন্যানো সেকেন্ড 1 পিকো সেকেন্ডে কি হলো সেটা তো আমরা দেখি না, আমরা হয়তো একটা ওভার আ টাইম ইন্টারভেল দেখি। যখন তোরা ল্যাবে কাজ করিস তখন হয়তো 1 সেকেন্ডে দেখিস, যখন রিসার্চ ল্যাবে কাজ করবি তখন হয়তো 1 মাইক্রো সেকেন্ডে কোনো কিছু দেখবি। কিন্তু যাই দেখিস না কেন, মানে এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে রোটেশন, এই যে লার্মার প্রিসেশনের যে ফ্রিকোয়েন্সি, সেই টাইম স্কেলে গিয়ে মানে আমরা কিন্তু কস ওমেগা এল টি এইটা কিন্তু আমরা আসলে কখনোই দেখতে পাই না, আমরা সবসময় তার একটা টাইম অ্যাভারেজই দেখতে পাই। ক্লিয়ার? কিন্তু ওই যে বলছিলাম যে কিন্তু ওমেগা এলটা বাস্তবে এক্সিস্ট করে এটা আমরা কখন বুঝতে পারি, যখন আমরা স্পেকট্রোস্কোপিক মেজারমেন্ট করি, কেননা এখানে একটা স্প্লিটিং হয় এবং ওমেগা এল এর সমান রেডিয়েশন যদি এখানে পাঠানো হয় তাহলে সেই লাইনটা অ্যাবজর্ব হয়, সেখান থেকে আমরা বুঝতে পারি। আমরা কিন্তু কখনোই স্টপ ওয়াচ হাতে নিয়ে কস ওমেগা এলটি এরকম ভেরিয়েশন হলো এইটা আমরা কোনোদিনও দেখতে পাই না, কেননা আমাদের যে এক্সপেরিমেন্টাল সেট আপ সেখানে ওই অত হাই প্রিসিশন মেজারমেন্ট এখনো পর্যন্ত হয়নি যেখানে আমরা ওই টাইম স্কেলে গিয়ে এই ভেরিয়েশনটা দেখতে পাবো। সবসময় আমরা টাইম অ্যাভারেজ দেখতে পাই, এবং যেহেতু এস এক্স এবং এস ওয়াই এরা হচ্ছে রোটেট করছে, তাতে টাইম অ্যাভারেজ 0, সুতরাং এই যে এক্স এর দিকে যে একটা ফোর্স এবং তার ফলে যে ট্রান্সলেশন হওয়ার কথা, মানে আমরা তো এক্সপেক্ট তো আমাদের করা উচিত যে এই দিকে কিছু একটা মুভমেন্ট হবে, এফ এক্স এর একটা কম্পোনেন্ট আছে ফোর্সের, তাহলে এই দিকে একটা মুভমেন্ট হওয়া উচিত। এই মুভমেন্টটা কিন্তু বাস্তবে হয় না, কেননা এক্স কম্পোনেন্টটা আসলে বাস্তবে থাকেই না, এইটার টাইম অ্যাভারেজ ইজ 0। যেহেতু এস এক্স এর টাইম অ্যাভারেজ 0, তাই এই কম্পোনেন্টটা এক্সিস্ট করে না এবং এই দিকে কোনোই ট্রান্সলেশন হয় না, পুরো ট্রান্সলেশনটাই এই দিকে হয়। কেননা এস জেড এর টাইম অ্যাভারেজ ইজ নট 0। তাই স্টার্ন গার্লাচের থিওরিতে এফ এক্স এর কোনো রোল নেই, পুরো রোলটাই এফ জেড এর। সেই জন্য অনেক বইতে এই পার্টটা নাও থাকতে পারে, বাট এনিওয়ে কিন্তু সেটা রিয়েলিটি নয়। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে, নন ইউনিফর্মিটি থাকবে, শুধু জেড এর দিকে সম্ভব নয় কেননা ডাইভারজেন্স বি কে 0 করতে হবে, তাই এদিকে একটা ফোর্সও থাকবে, ফোর্স কিন্তু আছে, ফোর্স ইজ প্রেজেন্ট, কিন্তু এস এক্স টাইম অ্যাভারেজ ইজ 0, তাই এই ফোর্সটার কোনো রোল নেই, ফোর্সটার থেকে কোনো লাভ নেই, ওইদিকে কোনো ট্রান্সলেশন হয় না, তাই এই ট্রান্সলেশনটা হয় না, শুধু এই ট্রান্সলেশনটাই হয়। এবার এই ট্রান্সলেশনটাই কতটা হয়, তার জন্য দরকার হ্যামিল্টনিয়ান। আগেই বলছিলাম যে কোনো টাইম ইভলিউশন, যে কোনো স্টেট, সেটাকে আমি যদি সিম্পলি রেখে দিই তাহলে তার টাইম ইভলিউশন হবে, এবং টাইম ইভলিউশনের জন্য আমার দরকার হ্যামিল্টনিয়ান। পুরো টাইম ইভলিউশনটাই একটা হ্যামিল্টনিয়ান কে ফলো করে হবে, কেননা হ্যামিল্টনিয়ান থেকেই আমি এনার্জি আইগেন ভ্যালুগুলো পাবো আর কি। তো এই প্রবলেমটার ক্ষেত্রে হ্যামিল্টনিয়ানটা অ্যাজ এ ফাংশন অফ টাইম কি হবে, যখন ম্যাগনেটিক ফিল্ড ছিল না তখন হ্যামিল্টনিয়ান 0। এইবার ধরা যাক আমি ম্যাগনেটিক ফিল্ডকে সুইচ অন করলাম একটা সার্টেন টাইমের জন্য, তো এই 0 থেকে ক্যাপিটাল টি এই সময়ের জন্য একটা হ্যামিল্টনিয়ান তৈরি হলো, এবং সেই হ্যামিল্টনিয়ানের ভ্যালু হবে মাইনাস গামা বি নট প্লাস আলফা জেড এস জেড মাইনাস মিউ ডট বি মাইনাস গামা এস জেড বি নট প্লাস আলফা জেড। এখান থেকে আমরা কি করেছি, এক্স কম্পোনেন্টটা তুলে দিয়েছি, কারণ এক্স কম্পোনেন্টটা এটার মুভমেন্টকে এফেক্ট করছে না। আবার 0 যখন টি গ্রেটার দেন ক্যাপিটাল টি। ফাইন, তাহলে এবার এই হ্যামিল্টনিয়ানের এনার্জি আইগেন ভ্যালু ই প্লাস মাইনাস ইকুয়াল টু মাইনাস প্লাস গামা b0 প্লাস আলফা জেড এইচ কাট বাই 2, এই এস জেড তার দুটো আইগেন ভ্যালু প্লাস মাইনাস এইচ কাট বাই 2 এখানে বসিয়ে দিলাম। তাহলে অরিজিনাল স্টেটটা যদি এটা হয়ে থাকে
ফর, মানে এটা বলা মানে হচ্ছে এটা, এই আর কি, ফর টি লেস দেন 0। যখন ম্যাগনেটিক ফিল্ড সুইচ অন করিনি তখন এটা আরবিট্রারি স্টেটে ছিল, মিক্সড স্টেটে ছিল এইটা। তাহলে এইবার আমি যখন সুইচ অন করব তখন কি হবে, এইখানটাতে আর এখানটাতে ওই টাইম ডিপেন্ডেন্ট পার্টটা ঢুকে যাবে। তাহলে এটা হচ্ছে ফর টি লেস দেন 0, এইবার হচ্ছে টি বিটুইন 0 অ্যান্ড ক্যাপিটাল টি। আচ্ছা, এবার হবে এ কাই প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস আই ই প্লাস, অর্থাৎ এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, গামা b0 প্লাস আলফা জেড h কাট বাই 2 ইন্টু টাইম ডিভাইডেড বাই h কাট। ই প্লাস বসালাম, ই টু দ্য পাওয়ার মাইনাস আই ই প্লাস টাইম বাই h কাট, ঠিক আছে, টি বাই h কাট, প্লাস বি কাই মাইনাস ই টু দ্য পাওয়ার, এবার এটা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ মাইনাস হবে আই গামা b0 প্লাস আলফা জেড h কাট বাই 2 ইন্টু টাইম বাই h কাট। তার মানে h কাটটা বেসিক্যালি থাকছে না কোথাও। ওকে, এইবার এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে যদি লিখি, অ্যাট মানে ম্যাগনেটিক ফিল্ডটা তো ক্যাপিটাল টি টাইম পর্যন্ত আছে, মানে এই ছবিটা এক্সপেরিমেন্টাল, এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল সেটআপ। তো ম্যাগনেটিক ফিল্ড মানে আরেকবার রাখতে হচ্ছে, তো এটা হচ্ছে পোল পিস। তো স্পিনগুলো অ্যাকচুয়ালি কি করছে, এই রিজিয়ন থেকে ঢুকলো, তো মোটামুটি এই পোর্শন পর্যন্ত এদের কোনো ম্যাগনেটিক ফিল্ড ছিল না, অর্থাৎ এই পোর্শনটা টি লেস দেন 0, এই পোর্শন থেকে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া শুরু হলো এবং এই পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ড পেল। তাহলে এই পার্টটা হচ্ছে ক্যাপিটাল টি। এবার শেষ কিন্তু ম্যাগনেটিক ফিল্ড, এবার ম্যাগনেটিক ফিল্ড এখানে শেষ হয়ে গেছে। তাহলে এবার তার আর কি, এবার এই মাঝের সময়টাতে টাইম ইভলিউশনটা কেমন ছিল, এবং এটার পরে তাহলে এখানটাতেও আবার, এখানে কিন্তু আর ম্যাগনেটিক ফিল্ড নেই, এখানেও নেই এবং এই পার্টটাতেও নেই, ঠিক আছে। তাহলে অ্যাট টি ইকুয়াল টু ক্যাপিটাল টি ওর স্টেটটা কি সেইটা যদি আমরা দেখি, মানে কি অবস্থায় ও বেরোচ্ছে অ্যাট টি ইকুয়াল টু ক্যাপিটাল টি। এ কাই প্লাস ই টু দ্য পাওয়ার আই গামা b0 ক্যাপিটাল টি বাই 2, এই পোর্শনটা কনস্ট্যান্ট, গামা কনস্ট্যান্ট, b0 কনস্ট্যান্ট, ক্যাপিটাল 2 ফিক্সড, কাই প্লাস হচ্ছে 10, কিন্তু তার সঙ্গে একটা টার্ম থাকছে, টার্মটা হচ্ছে ই টু দ্য পাওয়ার আই আলফা গামা জেড ক্যাপিটাল টি বাই 2, নিচে একটা 2 আছে। আচ্ছা, এবার পরেরটার ক্ষেত্রেও একই কথা, বি কনস্ট্যান্ট, কাই মাইনাস হচ্ছে 0 1 ই টু দ্য পাওয়ার মাইনাস আই গামা ক্যাপিটাল টি b0 বাই 2, এটা ফিক্সড। তার সঙ্গে একটা মানে ফিক্সড মানে বলতে চাইছি এটা ফিক্সড নয়, কারণ এখানে একটা জেড ডিপেন্ডেন্ট টার্ম, এবং এখানেও তাই, এখানেও একটা জেড ডিপেন্ডেন্ট টার্ম আসছে, মাইনাস আই আলফা গামা জেড টি বাই 2। তাহলে একটা করে কনস্ট্যান্ট টার্ম, তার সঙ্গে একটা করে স্পেস ডিপেন্ডেন্ট টার্ম। এবার এইটাকে আমি যদি একটু ভালো করে দেখি, এটা এবং এটা, তাহলে এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ই টু দ্য পাওয়ার আই কে জেড, এবং এটা হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস আই কে জেড, যেখানে কে ইজ
given by alpha gamma t by 2. ঠিক আছে, ক্লিয়ার? ওয়েভ ভেক্টর পাচ্ছি আমি এখানে, এটার ক্ষেত্রে প্লাস কে, এটার ক্ষেত্রে মাইনাস কে। আরেকটু যদি ফিজিক্যালি ব্যাপারটাকে বলতে চাই, তাহলে আমি অ্যাকচুয়ালি দুটো মোমেন্টাম পাচ্ছি এখানে, pz ইকুয়াল টু h কাট k, তার মানে 1 0, এই স্টেটের জন্য আমি মোমেন্টাম পাচ্ছি আলফা গামা ক্যাপিটাল টি h কাট বাই 2, এবং 0 1 অর্থাৎ এটা, এই স্টেটটার জন্য আমি মোমেন্টাম পাচ্ছি মাইনাস h কাট k, অর্থাৎ মাইনাস আলফা গামা ক্যাপিটাল টি h কাট বাই 2। তার মানে দাঁড়ালো যে স্পিন আপ যারা ছিল তারা একটা সার্টেন মোমেন্টাম পাচ্ছে একটা সার্টেন ডিরেকশনে, স্পিন ডাউন যারা ছিল তারা মোমেন্টাম পাচ্ছে তার ঠিক অপোজিট ডিরেকশনে, এবং সার্টেন ডিরেকশনটা কোন ডিরেকশন না জেড ডিরেকশন, কারণ আমার এখানে তাহলে ব্যাপারটা pz ইন্টু জেড হচ্ছে। এবার যদি ভেক্টরের ফর্মেও লিখতে চাই তাহলে p ডট এটাকে লিখতে হবে ওই আর কি p ডট জেড কে ক্যাপ, এরকম ব্যাপার। তার মানে এটা পরিষ্কার যে যেই ডিরেকশনে ইউনিফর্ম পোর্শন প্লাস একটা নন ইউনিফর্ম আছে, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এক্স এর সঙ্গে এটাই ডিফারেন্স যে এক্স এর দিকে কোনো ইউনিফর্ম পোর্শন ছিল না, এটা এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ক্রস ছিল না। তো যেই পার্টটাতে একটা ইউনিফর্ম পার্ট আছে প্লাস একটা নন ইউনিফর্ম পার্ট আছে, সেই দিকটাতেই স্পিন আপ গুলো উপরের দিকে মোমেন্টাম পাচ্ছে এবং স্পিন ডাউন গুলো নিচের দিকে মোমেন্টাম পাচ্ছে। তার ফলে যে স্পিন আপ পার্টিকেল তারা উপরে যাচ্ছে, স্পিন ডাউন গুলো নিচে যাচ্ছে। এবার কোন দিকে কতগুলো যাবে এই প্রবলেমটার ক্ষেত্রে যদি আমি কনসেন্ট্রেট করি, তাহলে টোটাল যত পার্টিকেল আছে তার মানে এই পার্সেন্টেজটা উপরের দিকে যাবে, এবং এই পার্সেন্টেজটা হচ্ছে গিয়ে নিচের দিকে আসবে। আর যদি এ আর বি ইকুয়াল হয়, মানে প্রকৃত আরবিট্রারি স্টেট যদি হয়, মানে কমপ্লিটলি র্যান্ডম স্টেট বলতে বোঝায় যতগুলো স্পিন আপে আছে ততগুলো স্পিন ডাউনে আছে, ঠিক আছে? তো প্রকৃত আরবিট্রারি স্টেটে যদি থেকে থাকে তাহলে 50% উপরে যাবে, 50% নিচে যাবে। স্টার্ন গারল্যাচ অ্যাপারেটাস দিয়ে ইউ ক্যান ক্রিয়েট মানে স্পিন পোলারাইজড স্ট্রিম, মানে বিম অফ ইলেকট্রনস, স্ট্রিম অফ ইলেকট্রনস। কেননা স্টার্ন গারল্যাচে আমি অ্যাকচুয়ালি স্পিন আপ আর স্পিন ডাউনকে আলাদা করছি। এবার আমি যদি স্পিন আপ ইলেকট্রনকে দিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে চাই বা যাই হোক কিছু একটা স্টাডি করতে চাই, মানে অজস্র জিনিস আছে করার মতো, তখন আমি কি করবো, এই স্পিন আপে যে বিমটা আছে সেই বিমটাকে কালেক্ট করে সেটা নিয়ে আমি কাজ করব। এবং এখানে আমাকে এটা খেয়াল রাখতে হবে যে মাঝখানে যেন এটা টাইমের সাথে ইভলভ করে না যায় বা র্যান্ডমাইজড হয়ে না যায়, মানে টেম্পারেচারটা কম রাখতে হবে, বা আরো অনেক কিছু করা যায়, স্পিন লক করা যায়, সে অনেক কিছুই করা যায়। কিন্তু স্টার্ন গারল্যাচ অ্যাপারেটাসটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট অ্যাপারেটাস, যেটা দিয়ে স্পিন পোলারাইজড করা যায়, অর্থাৎ স্পিন আপটাকে আলাদা করা যায়, স্পিন ডাউনটাকে আলাদা করা যায়। এই হচ্ছে স্টার্ন গারল্যাচের মাহাত্ম্য। স্টার্ন গারল্যাচ একটা রেভলিউশনারি এক্সপেরিমেন্ট, শুধু থিওরির দিক থেকে নয়, প্র্যাকটিক্যালি প্রচন্ড ইম্পর্ট্যান্ট, বিকজ ইট ক্যান সেপারেট the spin up particles from the spin down particle। মানে শুধু স্পিন আপ স্পিন ডাউনই না, কোনো স্পিন ওয়ানও যদি থাকে, স্পিন ওয়ান সিস্টেম যদি থাকে, তাহলে সেটার ক্ষেত্রেও তাই, মানে তিনটে আলাদা আলাদা বিম ক্রিয়েট হবে, এবার তোর যেটা দরকার সেইটাকে কালেক্ট করে তুই কাজ করতে পারিস। ওকে, আচ্ছা এবার বলছি, এক মিনিট।
আচ্ছা, গ্রিফিথসের প্রবলেম নাম্বার 4.33, যেটার পাশে দুটো স্টার দেওয়া আছে, ওই গ্রিফিথসের 1 স্টার 2 স্টারের ফান্ডাটা জানিস তো, মানে যত কঠিন তত বেশি স্টার আর কি। 3 স্টার মানে হচ্ছে হেভি কঠিন। সেখানে একটা অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, টাইম ডিপেন্ডেন্ট। এই প্রবলেমটা একটু নিজেরা ভাবনা চিন্তা করে করবি। ভাবনা চিন্তাটা আরো স্পেশালি এই কারণে বলছি, কেননা মানে এর আগের হ্যামিল্টনিয়ান গুলোতে টাইম ছিল না, কিন্তু এইবারে যে হ্যামিল্টনিয়ানটা পাবি, মানে হ্যামিল্টনিয়ান বের করতে বলেছে, তারপর ওই কাইটি এইসব বের করতে বলেছে। তো এর আগের হ্যামিল্টনিয়ান গুলোতে কিন্তু টাইম ছিল না, এখন যেহেতু টাইম আছে তাই এখন কিন্তু তোকে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জারস ইকুয়েশন ইউজ করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা 2 স্টার, এটার কোনো ডেডলাইন নেই, এটা আমি দিলাম জাস্ট মানে যাদের একটু কোয়ান্টামের প্রতি স্পেশাল ইন্টারেস্ট আছে তারা এই অঙ্কটা একটু নিজে ট্রাই করবি, এটার কোনো ডেডলাইন নেই। আর ঠিক আছে, এটা একটু ধীরে সুস্থে ট্রাই করিস। এটা ঠিক অ্যাসাইনমেন্ট হিসেবে দিচ্ছে না, কিন্তু করিস, অঙ্কটা করলে খুব ভালো লাগবে, মানে এটাও একটা ইয়ে আর কি, মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ওলা একটা প্রবলেম এটা, মানে এই 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 অঙ্কটা অ্যাকচুয়ালি একটা এক্সপেরিমেন্টের, খুব ফেমাস এক্সপেরিমেন্টের থিওরি হচ্ছে এই অঙ্কটা। তো এটা একটু করিস নিজেরা, বাড়িতে চেষ্টা করিস। ঠিক আছে, তো আমাদের রাফলি একটা পোর্শন কমপ্লিট। সেই পোর্শনটা কি, সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, মানে হাইড্রোজেন অ্যাটম কমপ্লিট হয়নি কেননা রেডিয়ালটা বাকি, কিন্তু ওটা আমি পরে করব। ওই হারমাইট পলিনোমিয়াল ওসব ডিফারেন্সিয়াল ইকুয়েশন পরে সলভ করলেও হবে। তো হাইড্রোজেন অ্যাটমের অ্যাঙ্গুলার মোমেন্টামের পার্টটা আমাদের অ্যাকচুয়ালি পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এল স্কোয়ার এল জেড এস স্কোয়ার এস জেড। তো এই পুরো ব্যাপারটাতে কি ছিল, সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম ছিল। ঠিক আছে, একটাই ইলেকট্রন, সেটার অরবাইটাল মোশন, তার জন্য যা যা হলো সেগুলো দেখলাম, এবং সেটার অরবাইটাল মোশন ছাড়াও আরো একটা ব্যাপার আছে সেটাও আমরা দেখলাম। তারপরে আমরা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাকশন স্টাডি করলাম, কিন্তু সেখানে আমরা ফ্রি ইলেকট্রন ধরে নিয়েছি, অর্থাৎ পুরো থিওরিগুলোতে শুধুমাত্র এসজেড ইউজ করেছি, এলজেড ইউজ করিনি। ফ্রি ইলেকট্রন মানে রোটেট করছে না, কোনো অরবিটে নেই। তো এটা একটা আলাদা পার্ট অ্যাকচুয়ালি, হাইড্রোজেন অ্যাটমের মধ্যে তো এটাকে বলা উচিত না, কারণ হাইড্রোজেন অ্যাটমের মধ্যে থাকলে তো এল থাকে। আচ্ছা, এবার নেক্সট আমাদের যেটাতে যেতে হবে সেটা হচ্ছে, যদি মোর দ্যান 1 ইলেকট্রন থাকে, বা আরো ভালো করে বলতে গেলে একটা অ্যাটমকে আমি যদি কনসিডার করি, তাহলে অ্যাটমের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকছে, মানে অনেক কিছু। প্রথমত মোর দ্যান 1 ইলেকট্রন, মোর দ্যান 1 ইলেকট্রন, এবং তারপরে তারা কিন্তু ফ্রি নয়, ওদের অরবাইটাল মোশন আছে। তাহলে যেটা আর কি প্রবলেম, মানে কমপ্লিকেশনস, সেটা হচ্ছে প্রথমত প্রত্যেকটা ইলেকট্রনের কি থাকবে, ইন্ডিভিজুয়াল S1 S2 ইত্যাদি থাকবে, এবং তাদের ইন্ডিভিজুয়াল L1 L2 ইত্যাদি থাকবে। এটা স্মল লেটার লিখলাম কেননা এর কনভেনশন হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে এল বা এস সেগুলোকে স্মল লেটারে লেখা, আর ওভারঅল মানে পুরো অ্যাটমের স্পিন, পুরো অ্যাটমের অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেগুলোকে ক্যাপিটাল লেটারে লেখা, এটা হচ্ছে কনভেনশন। ঠিক আছে, তো যাই হোক, তো প্রত্যেকটা ইলেকট্রনের একটা করে S1 থাকবে, একটা করে L1 থাকবে, এবং মানে এরকম ভাবে অনেকগুলো ইলেকট্রন থাকবে। তাহলে আমাকে
এবার কথাটা হলো যে চার্জড পার্টিকেল তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে এরা তো বেসিক্যালি সকলেই অ্যাঙ্গুলার মোমেন্টা, এবং অ্যাঙ্গুলার মোমেন্টা বলার মানে অ্যাঙ্গুলার মোমেন্টা বলা আর ম্যাগনেটিক মোমেন্ট বলা অ্যাকচুয়ালি একই ব্যাপার চার্জ পার্টিকেলের ক্ষেত্রে। কেননা চার্জ পার্টিকেল যদি ঘুরতে শুরু করে তাহলেই এমনিতেই তার একটা মোমেন্ট থাকে, আবার স্পিনের ক্ষেত্রে না ঘুরলেও তার একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকে। তো কথাটা হচ্ছে যে যখনই এরা একজন আরেকজনের সঙ্গে আর কি মানে ইন্টারঅ্যাক্ট করবে, তখন সবসময়ই এদের সমস্ত অ্যাঙ্গুলার মোমেন্টামের সবার সঙ্গে সবার ইন্টারাকশন হবে, অর্থাৎ S1 এর সঙ্গে S2, S1 এর সঙ্গে L1, S1 এর সঙ্গে L2, S2 এর সঙ্গে L1, অর্থাৎ সবার সঙ্গে সবার, মানে এখানে বেসিক্যালি অজস্র ভেক্টর এবং সবাই সবার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। কেন সবাই সবার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে? বিকজ এই যে বললাম সমস্ত অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড, এবং দুটো মোমেন্ট পাশাপাশি রাখলে স্পিনই ছেড়ে দেয়। দুটো বার ম্যাগনেটই যদি, মানে ম্যাগনেটিক মোমেন্ট মানে বেসিক্যালি ডাইপোল, তো দুটো বার ম্যাগনেটই যদি পাশাপাশি থাকে তাহলে দে উইল ডেফিনেটলি ইন্টারঅ্যাক্ট। তার মানে সমস্ত অ্যাঙ্গুলার মোমেন্টটা সবাই সবার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। তাহলে এই যে একটা জটিল একটা ব্যাপার সৃষ্টি হলো, যে গাদা গাদা অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো স্পিন এবং অরবিটাল, তো সেটাকে তারা কে কার সঙ্গে কিভাবে অ্যাকচুয়ালি কাপল করে, দিস ইজ আ থিওরি which is discussed under এই অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টা। এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের একটা আর কি আলাদা টপিক, যেটা মাস্টার্সের ডিটেলস থাকে, গ্র্যাজুয়েশনে থাকে না। এবং অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টা মানে অ্যাঙ্গুলার মোমেন্টটা অ্যাড করার এবং স্টেটগুলোকে ডিফাইন করার, মানে এই যে তোর মানে স্টেটগুলো তো চেঞ্জ হবে, মানে আগে তো শুধু এস লিখেই ঝামেলা মিটে যাচ্ছিল, এখন হচ্ছে এতগুলো পার্টিকেল ঢুকবে, তাহলে টু পার্টিকেল সিস্টেমের কেট সেটা আবার কেমন হবে, মানে এইগুলো পুরোটাই একটা আলাদা থিওরি। এবং যখন এটা ডিটেলে পড়বি তখন দেখবি যে ক্লেবস গর্ডন টেবিল বলে একটা টেবিল হয়, তো যাই হোক মানে সেটা ইউজ করে পুরো মানে টোটাল স্টেটগুলো লেখা টেখা যায়। তো সেটা টোটালি আলাদা থিওরি, কিন্তু সেটা গ্র্যাজুয়েশনে নেই, তাই গ্র্যাজুয়েশনে আমরা একটু শর্টকাটে পড়বো এটা ডিটেলসটা পড়বি মাস্টার্সে। আচ্ছা, শর্টকাটটা হচ্ছে এরকম, তিন রকমের তিন রকম ঠিক না অ্যাকচুয়ালি, কাপলিং তিন রকম, অ্যাকচুয়ালি দু রকমের কাপলিং হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে এলএস কাপলিং, যেটাকে রাসেল সন্ডার্স কাপলিংও বলা হয়। আরেকটা হচ্ছে জে জে কাপলিং। কাপলিং মানে কে কার সঙ্গে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে। আচ্ছা, এলএস কাপলিং এ কি হয়, L1, L2, L3 ইত্যাদি অরবাইটাল পোর্শনগুলো কাপলড হয়ে টোটাল অ্যাঙ্গুলার মানে টোটাল এল ফর দ্য টোটাল অ্যাটম একটা ক্রিয়েট করে। S1, S2, S3 ইত্যাদি এরা একত্রিত হয়ে পুরো অ্যাটমের একটা এস ক্রিয়েট করে। সেই এল এবং এস কাপলড হয়ে পুরো অ্যাটমের একটা জে ক্রিয়েট করে। এই জেটাই হচ্ছে আমার কি বলবো মানে পুরো অ্যাটমের রিপ্রেজেন্টেটিভ। কেননা আমি যখন একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন তো ম্যাগনেটিক ফিল্ডটা তো এরকম ডিস্টিংগুইশ করবে না যে আচ্ছা এটা এল, এল এর সঙ্গে আমি এইভাবে ইন্টারাক্ট করবো, এইটা হচ্ছে এস, ও তো সেটা দেখবে না, ও একটা টোটাল দেখবে, ও টোটাল ম্যাগনেটিক মোমেন্ট কি আছে সেইটাই কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা দেখবে। তাহলে পুরো অ্যাটমটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখলে ও কিভাবে বিহেভ করবে সেটা কিন্তু জে এর উপর ডিপেন্ড করে, কিন্তু কোনো স্পেশাল সিচুয়েশনে অন্যরকমও হতে পারে, সেটা পরে আসবো। তো এই জেটাকে বলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এলটা হচ্ছে টোটাল অরবাইটাল মোমেন্টাম,
এসটা হচ্ছে টোটাল স্পিন মোমেন্টাম, আর জে হচ্ছে জের কোনো নাম নেই, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা অরবিটাল, এটা স্পিন, স্পিন অরবিট কাপলিং হয়ে, দিস ইজ কল্ড স্পিন অরবিট কাপলিং। হয়ে আর কি এই ব্যাপারটা হলো। আর জে কাপলিং, জে কাপলিং এ কি হয়, একটা ইলেকট্রনের L1 এবং S1 কাপল হয়ে একটা J1 হলো, আরেকটা ইলেকট্রনের L2 এবং S2 কাপলড হয়ে J2 হবে। এরকম করে করে অনেকগুলো জে পাওয়া যাবে। সেই J1, J2, J3 ইত্যাদি কাপলড হয়ে জে পাওয়া যাবে। তাহলে একটা কাপলিং এর ক্ষেত্রে ইলেকট্রনগুলোর মধ্যে সম্পর্কটা একটু বেশি, কেননা বিভিন্ন ইলেকট্রনের অরবিটাল মোশনগুলো আগে ইন্টারঅ্যাক্ট করছে। ঠিক আছে, এখানে ইলেকট্রনগুলো একটু আর কি, ইলেকট্রনস আর ক্লোজার টু ইচ আদার। ক্লোজার মানে কাছাকাছি আছে বলতে চাইছি না, বলতে চাইছি এরা বেশি ইন্টারঅ্যাক্ট করছে। ঠিক আছে, ওরা বেশি একে অন্যের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। আর এখানে ইলেকট্রনগুলো একটু বেশি ইন্ডিপেন্ডেন্ট, কেননা এখানে ওরা একে অপরের সঙ্গে কম ইন্টারঅ্যাক্ট করছে, বরঞ্চ নিজেরা নিজেদের স্পিন অরবিট কাপলিংটা আগে করছে, নিজেদের ঘরটা আগে গোছাচ্ছে, পরে অন্য লোকের বাড়িতে যাচ্ছে। আর এখানে এরা আগেই অন্য লোকের বাড়িতে গিয়ে এল 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 কি কি আছে এল করে নিলাম, আবার এস 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 কি কি আছে এস করে নিলাম, তারপর এল আর এস এর কাপলিং হচ্ছে। তো দেখা যায় যে যেই অ্যাটমগুলো একটু ভারী, হেভি অ্যাটম, হেভিয়ার অ্যাটমস, তাদের ক্ষেত্রে যে কাপলিংটা বেশি হয়। এবং কখন মানে কোন অ্যাটমের ক্ষেত্রে এল আর এস কাপল হয়ে যাবে আগে, বা কেন হবে বা হবে না, কখন কি হবে, এটা এটা তো আমি জাস্ট বলে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোয়ান্টাম মেকানিক্সের যে থিওরি দিয়ে এটার এক্সপ্লেনেশনটা আসে, দ্যাট ইজ কল্ড পারটারবেশন থিওরি। পারটারবেশন মানে হচ্ছে সিস্টেমকে পারটার্ব করা, মানে ডিস্টার্ব করা। কোনো একটা সিস্টেম একটা পার্টিকুলার কন্ডিশনে ছিল, তার উপর হালকা করে আমি একটা অন্য হ্যামিল্টনিয়ান চাপিয়ে দিলাম, দ্যাট ইজ কল্ড পারটারবেশন। ঠিক আছে, তো এখানে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখতে গেলে পারটারবেশনই হচ্ছে, কেননা মনে করো একটা ইলেকট্রন ঘুরছিল, তো তার একটা এল ছিল, তার একটা ম্যাগনেটিক মোমেন্ট ছিল, সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ সেই দেখা গেল সেই ইলেকট্রনের একটা আলাদা নিজস্ব এস আছে। তাহলে এই এস এর জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে, এবং এই মানে ম্যাগনেটিক মোমেন্ট আছে এস এর জন্য, এবং মানে মিউ এস ইকুয়াল টু আর কি গামা এস, এবং সেই ম্যাগনেটিক মোমেন্টটা এল এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে। বা এটাও বলতে পারি আমি যে এই ম্যাগনেটিক মোমেন্টটা আছে বলে আমার একটা এক্সট্রা হ্যামিল্টনিয়ান ক্রিয়েট হচ্ছে, মাইনাস মিউ ডট বি, যেটা আমরা মনে কর লার্মার প্রিসেশনেই দেখলাম। তাহলে এই হ্যামিল্টনিয়ানটা মানে আমি এটা বলতে পারি যে শুধু অরবিটাল মোশনের জন্য যা পরিস্থিতি ছিল, তার উপরে একটা এক্সট্রা হ্যামিল্টনিয়ান এসে যোগ হলো। তার মানে এটাকে আমরা বলতে পারি একটা পারটারবেশন, মানে এটা এক্সট্রা হ্যামিল্টনিয়ান। এবং এটাও ভাবা যেতে পারে যে হ্যাঁ, এটাও ভাবতে পারিস তোরা যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, মানে অরবিটাল মোশন আছে, এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটা কারেন্ট ফ্লো হচ্ছে, একটা কারেন্ট লুপের করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমরা জানি ইউজিং বায়োসাভার্টস ল। ঠিক আছে, এগুলো আমি একটু জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছি, কারণ এগুলো সিলেবাসে নেই, এটা আমি জাস্ট কনসেপ্টটা বলছি। একটা ইলেকট্রন মুভ করছে, তার মানে তার করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমরা বের করতে পারি ইউজিং বায়োসাভার্টস ল। অরবিটাল মোশনের জন্য এই যে ম্যাগনেটিক ফিল্ডটা পাওয়া গেল ডিউ টু অরবিটাল মোশন, কিসের আওয়াজ হচ্ছে, ওমা এ কি, আর
অরবাইটাল মোশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা পাওয়া যাচ্ছে সেটা নিশ্চয়ই স্পিনের ক্ষেত্রে মানে স্পিনটাকে সেটা এফেক্ট করবে। মানে স্পিন অরবিট কাপলিংটা অ্যাকচুয়ালি কেন হয়? অরবাইটাল মোশন আছে, তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হলো। এই ম্যাগনেটিক ফিল্ডটা এটা কিন্তু কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নয়, ঠিক আছে? স্পিন অরবিট কাপলিং মানে হলো একটা ইন্টারনাল ম্যাগনেটিক এফেক্ট, ইন্টারনাল। ওকে, তো এই ম্যাগনেটিক ফিল্ডটা আন্ডারে এই স্পিনটা আছে, তাহলে অবভিয়াসলি ওর উপর একটা তোর কি বলবো মিউ ক্রস বি এরকম একটা টর্ক অ্যাপ্লাই হবে, এবং ওর একটা হ্যামিল্টনিয়ানও থাকবে। সরি, এটা ভেক্টর দেওয়াটা ঠিক নয়, এটা অপারেটর। তো ওর একটা হ্যামিল্টনিয়ানও থাকবে মাইনাস মিউ ডট বি। তো এই হ্যামিল্টনিয়ানটা হচ্ছে রেসপন্সিবল ফর স্পিন অরবিট কাপলিং। তো ফিজিক্যালি ভাবতে গেলে স্পিন অরবিট কাপলিং এই জন্য হয় কেননা অরবাইটাল মোশনের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড হয় এবং সেটা স্পিনকে এফেক্ট করে। এটা কিন্তু এক্সটার্নাল কোনো ম্যাগনেটিক ফিল্ড নয়, পুরোটাই একটা অ্যাটমের ইন্টারনাল ব্যাপার। যাকে, তো এগুলো পুরোটাই পারটারবেশন থিওরির মধ্যে ঢুকিয়ে টুকিয়ে ওই মানে এই যে উপরে এই যে বললাম এল প্লাস এস, যে কাপলিং, এলএস কাপলিং, এগুলো সবই পারটারবেশন থিওরি দিয়ে সুন্দরভাবে এক্সপ্লেন করা যায় যে কেন কোন অ্যাটমের ক্ষেত্রে কখন কেন, মানে এটা যে হলো এটা কেন হলো, এবং এখানে যে এরকম হলো সেটাই বা কেন হলো, সেটা আলাদা জিনিস। পারটারবেশন থিওরি এটাও মাস্টার্সে আছে, তাহলে এই ডিটেলস গুলো তোরা পরে পড়বি। আপাতত তোদের এইটাই জানতে হবে যে দু ধরনের কাপলিং পসিবল। লাইট অ্যাটমের ক্ষেত্রে এলএস কাপলিং হয়, সেখানে L1 L2 L3 এল আগে হয় এবং এসটাও আগে হয়, তারপর জে হয়। আর হেভিয়ার অ্যাটমের ক্ষেত্রে প্রত্যেকটা ইলেকট্রনের আলাদা আলাদা জে তৈরি হয় এবং সেগুলো কাপল হয়ে পুরো অ্যাটমের ক্যাপিটাল জে তৈরি হয়। পরের দিন আমরা ডিটেলস পড়বো যে অ্যাডিশন গুলো কিভাবে হয়, প্রথমত মানে কি করে অ্যাড করে আমি ভ্যালুগুলো বার করব সেই এক্সাম্পল গুলো দেখব, এবং তারপরে আমরা দেখব যে ম্যাগনেটিক ফিল্ডে যদি আমি একটা অ্যাটমকে রাখি তাহলে ওই যে এটা পি এর সঙ্গে ইন্টারাক্ট করে রেজাল্টটা কি মানে দাঁড়াবে, তো সেই রেজাল্টটাই হচ্ছে জিম্যান এফেক্ট। জিম্যান এফেক্ট দু রকমের, নর্মাল জিম্যান এফেক্ট এবং অ্যানোম্যালাস জিম্যান এফেক্ট। তো জিম্যান এফেক্টটা বেসিক্যালি অ্যাটম ইন ম্যাগনেটিক ফিল্ড, তো তার জন্যই অ্যাটমের ভেতরে ঢুকতে হচ্ছে, যে অ্যাটমের ভেতরে স্পিন অরবিট সব মিলিয়ে কাপলিং হয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা পুরোটা বোঝা হয়ে গেলে তারপর জিম্যান এফেক্ট হচ্ছে 2 মিনিটের ব্যাপার। ঠিক আছে, এইটা হচ্ছে পরের ক্লাস, মানে হচ্ছে যে এর পরে সলিড স্টেট তারপরের দিন।